রাজস্থানী লাল মাছ। নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। এখন আমি রয়েছি বর্ধমানে। আজকে সারাটা দিন ধরে আমি বর্ধমান শহর ঘুরে বেড়াচ্ছি। সকাল থেকেই ঘুরতে শুরু করেছি। সারা সকাল ধরে যে যে জায়গাগুলো ঘুরেছি সেটা আপনাদের আগের পর্বে দেখিয়েছি। আর এখন বিকেলবেলায় এসেছি সাধক কমলাকান্তের কালীবাড়ির সামনে। তো চলুন সাধক কমলাকান্তের কালীবাড়ি ঘুরে দেখি। বর্ধমানের বোরহাটের এই কমলাকান্তের সাধনা পীঠে দেবী কালী খুবই জাগ্রত। কমলাকান্তের আদি নিবাস ছিল কালনায় অম্বিকা গ্রামে। তিনি একাধারে সাধক এবং বর্ধমানের মহারাজাধিরাজ তেজচাঁদ বাহাদুরের সভাপণ্ডিত ছিলেন। 1809 খ্রিস্টাব্দে মহারাজা 12 কাঠা জমি সাধক কমলাকান্তকে দেন এবং সেখানে তার আবাসস্থল ও কালী মন্দির নির্মাণ করে দেন। আগে এখানে মাটির মৃন্ময়ী মূর্তিতে পূজা হতো। 2015 সালে এখানে কোষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই স্থানটি হল সাধক কমলাকান্তের পঞ্চমুণ্ডির আসন। আর ইনি হচ্ছেন কাল ভৈরব মহাকাল। যেখানে পঞ্চমুণ্ডির আসন থাকে সেখানেই ভৈরব থাকেন। তো ইনি হচ্ছেন সাধক কমলাকান্ত প্রতিষ্ঠিত ভৈরব। সবই আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখেছিলাম। এই শান্ত সুন্দর পরিবেশ আমাদের খুবই ভালো লেগেছিল। সাধক কমলাকান্ত কালীবাড়ির পর এবার আমরা এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। দেবী সর্বমঙ্গলার এই নবরত্ন মন্দির নির্মাণ সম্বন্ধে দ্বিমত থাকলেও এই মন্দির যে বর্ধমান রাজপরিবারের জমিদার কীর্তিচাঁদের কীর্তি তার বহু প্রমাণ আছে। কিন্তু দেবী সর্বমঙ্গলার এই অষ্টাদশভুজা কালো কোষ্টি পাথরের মূর্তি কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেছিলেন তা সঠিক জানা যায় না। এখন আমরা যে মন্দিরটি দেখছি এই মন্দিরটি অষ্টাদশ শতকের প্রথমের দিকে নির্মিত হয়েছিল। সেই সময়কার কবি রায়গুণাকর ভারতচন্দ্র ও অন্যান্য কবিদের কাব্যকাহিনীতে এর উল্লেখ রয়েছে। ঐতিহাসিকদের মতে শ্রী কীর্তিচাঁদ 1702 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। কিন্তু এই মন্দিরে থাকা সর্বমঙ্গলার মূর্তিটি আরো অনেক প্রাচীন। অনেকের মতে 1000 বছর, আবার কারো মতে তা 2000 বছরের পুরনো। মূর্তিটি হলো কোষ্টি পাথরের, অষ্টাদশ ভুজা, সিংহ বাহিনী, মহিষ মর্দিনী। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরে বর্ধমানের তৎকালীন মহারাজা ধীরাজ উদয়চাঁদ বাহাদুর 1959 খ্রিস্টাব্দে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন। বর্তমানে সেই বোর্ডের হাতেই মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে। শীতের বিকেল, সূর্য তখন ডুবে গেছে। 5:30টায় এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হলো। চলুন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে দেবীর সন্ধ্যা আরতি আমি যেমন দেখেছিলাম তা আপনাদের দেখাই।
এবারে ফুচকা খাবো। আমি তো যেখানেই যাই সেখানেই ফুচকা খাই, আজকে বর্ধমানেরও ফুচকা খাবো, তাই এসেছি রতনের ফুচকা খেতে। সর্বমঙ্গলা মন্দিরে দারুণ সুন্দর সন্ধ্যা আরতি দেখে এখন আমরা এসেছি মন্দিরের দক্ষিণ দিকে এখানকার জনপ্রিয় রতন ফুচকা স্টলে ফুচকা খেতে। দারুণ। যেটা লাগবে আমি আছি, কেউ কম কেউ বেশি। দই ফুচকা, ফ্যান্টাস্টিক, দারুণ। হেভি, দারুণ, খুব সুন্দর। এক প্লেট 30 টাকা, 6 পিস থাকে। রতনের ফেমাস ফুচকা। আর এবারে হচ্ছে দই বড়া, সুন্দর করে বানানো। হচ্ছে বড়া, পুরো দই দেওয়া আছে, আর ওপরে পাঁপড়ি। খেয়ে দেখি। দইটার কোনো তুলনা নেই, দারুণ। বড়াটাও খুব সফট, কলাই ডালের বড়া, দারুণ সুন্দর খেতে, অপূর্ব, বেশ ভালো। বর্ধমানে সন্ধেবেলায় সর্বমঙ্গলা মন্দিরের সামনে অবশ্যই এটা একবার খেয়ে দেখবেন। লস্যি, রামপ্রসাদের লস্যি কার্জন গেটের কাছে বিখ্যাত। রতনের ফুচকার মতনই বর্ধমানের আরেক জনপ্রিয় 80 বছরের পুরনো লস্যির দোকান রামপ্রসাদের শরবত ও লস্যি। বড় গ্লাস 20 টাকা, ছোট গ্লাস 10 টাকা। একটা বড় গ্লাস লস্যি খাই, অনেকক্ষণ ধরে ঠান্ডা খেতে ইচ্ছা করছে, একটু খেয়ে দেখি। খুবই ভালো। একবারে কার্জন গেটের সামনে ভাবাই যায়। পাশেই বর্ধমানের বিখ্যাত দর্শনীয় স্থাপত্য কার্জন গেট বা বিজয় তোরণ। 1904 সালে বড়লাট লর্ড কার্জন মহারাজা ধীরাজ বিজয়চাঁদ বাহাদুরের আমন্ত্রণে বর্ধমানে আসেন। তার সম্মানে এখানে এই গেট নির্মিত হয়। পরে নির্মাতার নাম অনুসারে এই গেটের নাম রাখা হয় বিজয় তোরণ, যদিও বেশিরভাগ মানুষই এই তোরণকে কার্জন গেটই বলে থাকেন। 2022 সালের 20 আগস্ট এই গেটের সামনে মহারাজা ধীরাজ বাহাদুর, স্যার বিজয়চাঁদ মহতাবের এবং মহারানী রাধারানী মহতাবের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। রামপ্রসাদের বিখ্যাত লস্যি খাওয়ার পর এখন আমরা চলেছি বীরহাটার বড়মা কালী মন্দিরে। বর্ধমানের বীরহাটার এই বড়মা খুবই জাগ্রত। চলুন এখানকার ঠাকুর মশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে 2-4 কথা শুনে নিই। এই মন্দিরের প্রকৃত ইতিহাস এখনো পর্যন্ত কোনো জানা যায়নি। বহুভাবে চেষ্টা করা হয়েছে, সরকারি দপ্তর, জেলা পরিষদ, ক্যালকাটা গেজেট থেকে আরম্ভ করে বর্ধমান রাজার রাজবাড়ির ইতিহাসের মধ্যে বা নথিপত্রে কোনো জায়গাতেই পাওয়া যায় নাই যে কবে কোন সুদূর অতীতে কে কীভাবে প্রতিষ্ঠা করেছিলেন, তার কোনো ইতিহাস জানা যায় নাই। তবে আচার্য সুকুমার সেন, বহু ভাষাবিদ, ভাষাচার্য, ওনার বাড়ি এইখানেই ছিল, এই পাড়াতেই। ওনার ভাই বর্ধমান রাজ কলেজে একটি হাই স্কুলের প্রবীণ বাংলার শিক্ষক ছিলেন। ওনার একটু লেখালেখি করা অভ্যাস ছিল। রিটায়ার করার পর উনি
লেখালেখিতে মন দিয়েছিলেন। তা উনি এই পার্কে প্রায়ই আসতেন। তো ওনার সাথে একটা পরিচয় হওয়ার পর আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কাকু মায়ের সম্পর্কিত। বললে বাবা ছোটোবেলা থেকে এখানে ভাড়া ছিলাম, এখানে ছিলাম, মাকে এরকমই দেখে এসেছি, কোনো ইতিহাস জানি না। তবে দাদার মুখে শুনেছিলাম যে জিটি রোড যখন পাকা হয় তখন বাঁকা আর একটু এদিকে ছিল, এখানে এত বসতি ছিল না, ঘন জঙ্গল ছিল। দিনমজুররা তাদের প্রাতঃকৃত্য শেষ করতে মানে সমাপন করতে এসে ওখানে একটা বেদি দেখতে পেয়েছিল। তো সেই বেদিটাই কালক্রমে তালপাতার ছাউনি, টিনের ছাউনি ইত্যাদি ইত্যাদি দিয়ে এটা হয়, কিন্তু এটা জনশ্রুতি। উনি বলেছিলেন বলে উনি আমাকে বললেন, কিন্তু এর কোনো প্রামাণিক তথ্য কিন্তু কিছু নাই যে কোন। আবার কেউ কেউ বলেন যে তখনকার দিনে পায়ে হাঁটা পথ ছিল, দক্ষিণেশ্বর মন্দিরও গড়ে ওঠে নাই, কালীঘাটে যেত বিভিন্ন প্রকার সাধুরা। তার মধ্যে এই তান্ত্রিক সাধুদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, বীরাচারী, পশ্চাচারী, দিব্যাচারী, বামাচারী। তো সেই সব সাধুরা দিক দিয়ে যেত, তারা এখানে রাত্রিবাস করার সময় এখানে প্রতিষ্ঠা করেছিল। সেই জন্যই নাকি বীরহাটা নাম। আবার কেউ কেউ বলে যে বর্গী হটাও আন্দোলন এইখান থেকে শুরু হয়েছিল, সেই জন্য এর নাম বীরহাটা। অ্যাকচুয়ালি প্রকৃত তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে হাতে আসেনি। এখানে একটা টিনের আটচালা ছিল, আচ্ছা, একতলা বাড়ি হয়, একটা ওই খট্টর সরিয়ে দিয়ে একটা একতলা মানে একটা বাড়ি হয়, সেখানে মাকে রেখে এখানে একটা টিনের আটচালা ছিল। আগেকার দিনে তো এই মঠ মন্দির দিয়ে তো লেখাপড়া শুরু হতো, তো এখানেও একটা পাঠশালা ছিল। এখনও সেই সব মানুষ খুঁজলে বর্ধমানের খুবই বয়োবৃদ্ধ মানুষ পাওয়া যাবে যে যারা এখানে জীবনের প্রথম পাঠ নিয়েছেন। এই দীপান্বিত অমাবস্যা বাৎসরিক কালী পূজা হতো এবং ভাই দ্বিতীয়ার পরের দিনে এখানে মাকে বিসর্জন দেওয়া হতো। এই বিসর্জনটা ছিল বর্ধমানের খুবই মানে একটা সেরা আকর্ষণ। আচ্ছা, বিশাল শোভাযাত্রা করে হতো। 1992 সালে আগে মাকে রেখে দিয়ে একটু চেষ্টা হয়েছিল মায়ের নিত্য সেবা করার জন্য, যাই হোক হয়ে ওঠে নাই। 92 সালে এইটা মাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে মাকে রেখে দেওয়া হয়। তখন মায়ের বিসর্জন আর সেই ভাই দ্বিতীয়ার পরের দিনে না হয়ে পরবর্তী কালী পুজোর দিন সকালবেলা মায়ের নিত্য সেবা করে বিসর্জন হতো, অন্য একটি মূর্তি মায়ের ভেতরে ঢুকে যেত। 2004 সালে আমরা আমাদের বর্তমানের শ্রেষ্ঠ যিনি মৃৎশিল্পী ছিলেন হরিহর দে, তিনি এখন মারা গেছেন, ওনার সাথে যোগাযোগ করলাম, তো নিয়ে করে মাটির মূর্তিটা করলেন। সেই মূর্তি কাস্টিং হলো বোলপুরে, আচ্ছা, শ্রীনিকেতন। আচ্ছা, একজন মুক্তার মল্লিক নামে একজন মুসলমান শিল্পী, আচ্ছা, তিনি এই মায়ের মূর্তিটাকে এই রূপ দিয়েছেন। অপূর্ব অপূর্ব রূপ, অরূপ দিয়েছেন, তা অপূর্ব রূপ দিয়েছেন মাকে, সত্যিই অপূর্ব রূপ দিয়েছেন। যে মাকে রেখে দিয়ে 92 সাল থেকে মায়ের নিত্য সেবা চলছে। বিশ্বে কোথাও এই 9 ফুট 9 ইঞ্চি অষ্টধাতু কালী মূর্তি নেই। আচ্ছা, এটা অষ্টধাতু, 9 ফুট 9 ইঞ্চির অষ্টধাতু। হ্যাঁ, এই আপনি অন্যান্য সামগ্রীর কালী মূর্তির থেকে বড় বড় পাবেন, কিন্তু পাবেন না। কিন্তু সেইটার বিশ্বাসযোগ্যতাটা আছে বলে আমি মনে করি। যদি বলেন যে কীভাবে আপনি করছেন, দেখুন রার ভূমিতে এটা শক্তিপীঠ। রার ভূমি ভারতবর্ষে 4টে জিনিস প্রচলিত। একটা হচ্ছে বৈষ্ণব, একটা শৈব, একটা শাক্ত, একটা গানপত্য। দক্ষিণে যান গানপত্য, উত্তরে যান শৈব। সারা জায়গায় ছড়িয়ে আছে বৈষ্ণব। আর শাক্ত ভূমি হচ্ছে রার বাংলা। পশ্চিমবাংলায় যত কালী পুজো হয় অন্যান্য কোনো জায়গাতে অত কালী পুজো ভারতবর্ষে নাই। আর ভারতবর্ষে যদি অত বড় এত কালী পুজো না হয়, বিশ্বে আর কোথাও থাকবে বলে তো আশা করা যায় না। সেই জন্যে আমরা দেখি 9 ফুট 9 ইঞ্চি এই কালী মূর্তি মায়ের বিরাটা কালীমা। কিন্তু এই নিত্য সেবার পর থেকে মা যে কীভাবে বড় মা হয়ে গেল সেটা বোধহয় ওই জানে। সত্যিই বড় দায়িত্বই পালন করে। মানে বড় মা বলে প্রতিষ্ঠা করা হয় না, বিরাটা কালী বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরাটা কালী বলি আর সবাই জানে, কিন্তু এখন আপনি বিদ্যাসাগর, এখন যদি আপনাকে বলা হয় ঈশ্বরচন্দ্রকে চেনো, তখন বলবেন কে ঈশ্বরচন্দ্র? বিদ্যাসাগর মানে তার টাইটেলটার নামটাকে ছাড়িয়ে গেছে। এখানেও মা
বড় মা বলতেই আপনি বর্ধমানে কোনে কোনে যান, যেখানে যাবেন বড় মা বলতে সবাই একখানে বীরহাটা না চিনলেও বড় মা চেনে। বড় মাকে চেনে। আসলে কীভাবে যে বড় মা হলেন ওটা উনিই জানেন। আর সত্যিই বড় মা, উনি বড়ের দায়িত্বই পালন করেন। বড় মাকে দর্শন করার পর এবারে আমরা রাস্তা পার হয়ে বীরহাটা দুর্গা মন্দিরে এসেছি। বীরহাটার থেকে এখন আমরা চলেছি বাঁকা খাল পার হয়ে পারবীরহাটার নক্ষত্র রেস্টুরেন্টে ডিনার করতে। चिकन टिक्का बटर मसाला, राजस्थानी लाल मांस, मसाला कुलचा, काश्मीरी पोलाव, चिकेन दम बिरियानी। ठीक है, स्टार्टारेते আমরা चिली बेबी कॉर्न, लाइम सोडा स्वीट। दारू बेबी कॉर्न। মশলা কুলচাটা বেশ ভালো, বলেছিল যে আধ ঘন্টার মধ্যে খাবার আসবে, একদম আধ ঘন্টার মধ্যেই এসেছে। চিকেন পিসটাও খুব ভালো, চিকেন একদম হাত দিলে ছেড়ে যাচ্ছে, দারুণ নরম, একদম নরম। সাফিসিয়েন্ট হয়ে গেছে, এবার মাটনগুলো নিয়ে নাও। বিরিয়ানি গন্ধটাও বেশ সুন্দর, উগ্র নয়। লাল মাছটা একটু টেস্ট করি, রাজস্থানী লাল মাছ, পূর্ব টেস্ট আর খুব নরম। ভালো সিদ্ধ হয়েছে। দারুণ খাওয়া হলো, নক্ষত্রতে খেলাম। বর্ধমানের এই রেস্টুরেন্টটা খুবই ভালো, আমরা এখানে আজকে ডিনার করলাম এবং সন্ধেবেলায় আমরা যে বর্ধমান ঘুরতে বেরিয়েছিলাম সেটা দারুণভাবে ঘুরলাম। তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।